এটা মিসাইল। এত স্পিড কম? আরে কি বলেন স্পিড কম? মিসাইল এটা। বাংলাদেশের নাকের ডগায় পরমাণু অস্ত্র বহনকারী ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত, আর এই নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই রাজধানী ঢাকায় বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি, আর এর পরপরই পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক কিসের ইঙ্গিত দিচ্ছে? শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের নানা প্রান্ত থেকে আকাশে এক রহস্যময় আলো দেখতে পাওয়ার পর সবার মনেই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একটা উজ্জ্বল আলোর রেখা আকাশ চিরে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, আর তার পেছনে রেখে যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। কেউ বলেছে ধূমকেতু, কেউ বলেছে ভিন গ্রহের প্রাণী, কিন্তু আসল সত্যিটা হলো সেটা মূলত ভারতের একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। বঙ্গোপসাগরের বুকে তারা এই মিসাইলের পরীক্ষা চালিয়েছে, আর সেই মিসাইল বায়ুমণ্ডল ভেদ করে যখন টার্গেটের দিকে ছুটে যাচ্ছিল, ঠিক তখনই তার এই জ্বলন্ত রূপ ধরা পড়েছে বাংলাদেশের মানুষের চোখে। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির জয় হতে না হতেই ভারত হঠাৎ বঙ্গোপসাগরে এমন মিসাইল ফায়ার করলো কেন? আর এই মিসাইল আসলে কতটা শক্তিশালী? সেই হিসেব মেলাতে গেলে আমাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এমন কিছু নির্মম সত্য বেরিয়ে আসবে যা শুনলে হয়তো আপনি হতাশ হবেন। ভারত যে এই মিসাইল পরীক্ষার কথা লুকিয়ে রেখেছিল তা কিন্তু নয়। এমন পরীক্ষা চালানোর আগে নোটাম জারি করতে হয়। নোটাম মানে হলো নোটিস টু এয়ারম্যান, অর্থাৎ যে আকাশসীমা বা সমুদ্র সীমা দিয়ে মিসাইল উড়ে যাবে বা যেখানে গিয়ে পড়বে, সেখানকার বিমান এবং জাহাজগুলোকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ভারত এই পরীক্ষার জন্য বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত প্রায় ৩,৫৬০ কিলোমিটার এলাকার জন্য নোটাম জারি করেছিল। আর ৩,৫০০ কিলোমিটার রেঞ্জ কোনো সাধারণ মিসাইলের হয় না। এটা হয়তো ভারতের বিখ্যাত অগ্নি সিরিজের কোনো মিসাইল। অগ্নি সিরিজের মিসাইলগুলো নিয়ে ভারতের একটা আলাদা অহংকার আছে, কারণ এই মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ চোখের পলকে গোটা শহরকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই সিরিজের মিসাইলগুলো। এখন শুক্রবারের এই মিসাইলটি ঠিক কোন মডেলের? কেউ কেউ বলছেন এটা হয়তো বহুল আলোচিত অগ্নি 6 মিসাইল, যার পরীক্ষা ভারত গোপনে সেরে ফেলল। আবার অনেকে বলছেন এটি হয়তো অগ্নি 4 বা 5-এর কোনো আপগ্রেডেড ভার্সন, যার রেঞ্জ ৩,৫০০ কিলোমিটারের কাছাকাছি রাখা হয়েছে এই নির্দিষ্ট পরীক্ষার জন্য। যেটাই হোক না কেন, এই মিসাইল যে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং অত্যন্ত শক্তিশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন একটা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়, সেটা প্রথমে রকেটের মতো বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, এরপর আবার প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে টার্গেটের দিকে ধেয়ে আসে। বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় বাতাসের ঘর্ষণে মিসাইলের গায়ে যে প্রচণ্ড তাপ ও আলোর সৃষ্টি হয়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মানুষ ঠিক সেই দৃশ্যটাই দেখেছে। অথচ আগে থেকে নোটাম জারি করার পরও বাংলাদেশের কোনো ধারণাই ছিল না আকাশের উজ্জ্বল আলোটা আসলে ছিল ভারতের একটা মিসাইল। বিজেপির জয়ের পর যেখানে একটা নিশ্চয়তা বিরাজ করছে, সেখানে একটা দেশের নাক কান এতটা বন্ধ থাকতে পারে কিভাবে? আমাদের প্রতিবেশী দেশ যখন পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, ৩,৫০০ বা তার চেয়েও বেশি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাচ্ছে, তখন আমাদের নিজেদের সক্ষমতা নিয়ে প্রশ্ন জাগাটা কি খুব অস্বাভাবিক? ভারত যখন এই লেভেলের খেল দেখাচ্ছে, তখন আমাদের অবস্থাটা ঠিক কেমন? সেটা জানলে আপনার হাসি পাবে নাকি কান্না পাবে, সেটা আপনিই ঠিক করবেন। বলছিলাম আমাদের নিজস্ব মিসাইল সক্ষমতার কথা। ভারতের এই মিসাইলের খবর শুনে যারা একটু ভয় পেয়েছেন, তাদের বলি একদম চিন্তার কোনো কারণ নেই। আমাদের হাতেও কিন্তু মিসাইল আছে, আর তার রেঞ্জ হলো পাক্কা ১২০ কিলোমিটার। ব্যাস এইটুকুই, এর বেশি আশা করবেন না। হয়তো ভাবছেন মজা করছি, কিন্তু এটাই বাস্তবতা। ৩,৫০০ বা ৫,০০০ কিলোমিটার তো দূরের কথা, আমরা এখনো ২০০ কিলোমিটার রেঞ্জের একটা কার্যকরী মিসাইল নিজেদের ভান্ডারে যুক্ত করতে পারিনি। সেখানে এর বেশি আশা করাটাই তো বোকামি। আমাদের মানসিকতা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যে আমরা ধরেই নিয়েছি বড় কোনো অস্ত্রশস্ত্র আমাদের নিজেদের বানানোর দরকার নেই, লাগলে আমরা কিনে আনবো। কিন্তু কিনে আনা আর নিজে বানানোর মধ্যে আসমান জমিন তফাৎ। একটা দেশের মিলিটারি ক্যাপাবিলিটি শুধু বাইরের দেশ থেকে কিনে আনা অস্ত্রের ওপর নির্ভর করে না। যেদিন সত্যিকারের বিপদ আসবে, সেদিন কিন্তু এই কেনা অস্ত্র দিয়ে খুব বেশি সুবিধা করা যাবে না। নিজের দেশের প্রযুক্তি, নিজের দেশের তৈরি অস্ত্রই হলো আসল শক্তি। ভারত আজ এই জায়গায় পৌঁছেছে কারণ তারা নিজেদের প্রতিরক্ষা গবেষণায় প্রচুর টাকা ঢেলেছে। আমাদের দেশে কিন্তু মেধার কোনো অভাব নেই। খবরের কাগজ খুললেই বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করলেই মাঝে মধ্যে দেখা যায় কোনো এক প্রত্যন্ত গ্রামের এক কিশোর বা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ শিক্ষার্থী নিজেদের পকেটের টাকা বাঁচিয়ে মিসাইল বা রকেট তৈরি করে ফেলেছে। সাধারণ মানুষ হিসেবে এই তরুণদের মেধা দেখে আমরা হাততালি দিই। যে দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা নিজেদের টিফিনের টাকা জমিয়ে কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক ফান্ডিং ছাড়া মিসাইল বা রকেট তৈরির চেষ্টা করে, সেই দেশের তো এই খাতে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ উল্টো। এই তরুণদের মেধা ওই হাততালির মাঝেই হারিয়ে যায়। রাষ্ট্র বা বড় কোনো প্রতিষ্ঠান এদের স্পন্সর করতে এগিয়ে আসে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমাদের দেশের সেনাবাহিনী বা প্রতিরক্ষা খাতের কর্তা ব্যক্তিরা কোনো দেশীয় মিসাইল প্রজেক্টে হাত দেওয়ার সাহসই পান না। এটা কি তাদের অক্ষমতা নাকি আমাদের নীতিগত দুর্বলতা? যেখানে প্রতিবেশী দেশগুলো আকাশ মহাকাশ দখল করে নিচ্ছে, নিজেদের তৈরি অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, সেখানে আমরা এখনও বিদেশ থেকে মাঝারি মানের অস্ত্র কিনে এনেই তৃপ্তির ঢেকুর তুলছি। একটা দেশীয় মিসাইল প্রজেক্ট শুরু করা, সেটার পেছনে গবেষণার জন্য ফান্ডিং দেওয়া, বিজ্ঞানীদের সুযোগ করে দেওয়া, এই কাজগুলো করার মতো সাহস বা সদিচ্ছা কোনোটারই দেখা মেলে না। আমাদের যেন শিখিয়ে দেওয়া হয়েছে ছোট দেশের ছোট স্বপ্ন হওয়াই ভালো। বড় কিছু করার চেষ্টা করা, বিশেষ করে প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখাটা এ দেশে যেন অলিখিত অপরাধ। আমাদের নীতি নির্ধারকরা হয়তো ভাবেন আমাদের তো কারো সাথে যুদ্ধ করার দরকার নেই, তাহলে এত টাকা খরচ করে দেশীয় মিসাইল বানিয়ে কি হবে? এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল। অস্ত্র শুধু যুদ্ধ করার জন্যই দরকার হয় না, অস্ত্র দরকার হয় যুদ্ধ এড়ানোর জন্য। আপনার হাতে যদি শক্তিশালী অস্ত্র থাকে, তাহলে আপনার শত্রুরা আপনাকে ঘাঁটাতে আসার আগে 10 বার ভাববে। ভারত যে বঙ্গোপসাগরে মিসাইল পরীক্ষা করল, এটা কি কেবলই একটা পরীক্ষা? মোটেও নয়। এটা আসলে গোটা বিশ্বকে, বিশেষ করে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে একটা মেসেজ দেওয়া। ভারত বুঝিয়ে দিল আমাদের হাতে এমন হাতিয়ার আছে যা যে কোনো মুহূর্তে তোমাদের সীমানার ভেতর ঢুকে যেতে পারে। আর আমরা কি মেসেজ দিচ্ছি? আমরা মেসেজ দিচ্ছি যে আমাদের আকাশ সীমার ওপর দিয়ে তোমরা চাইলে মিসাইল ছুটতে পারো। আমরা নিচে দাঁড়িয়ে হাঁ করে সেই দৃশ্য দেখব আর ভাববো এটা কোনো এলিয়েন স্পেসশিপ কিনা। আমাদের হাতে থাকা ওই 120 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে আমরা বড়জোর নিজেদের সীমানার ভেতরেই কোনো টার্গেটে আঘাত হানতে পারবো। কিন্তু যে যুগে যুদ্ধ হয় শত শত মাইল দূর থেকে, সেখানে এই শর্ট রেঞ্জের মিসাইল দিয়ে আমরা ঠিক কতটা নিরাপদ, সেই প্রশ্নটা তোলা কি খুব অস্বাভাবিক? ভারতের এই অগ্নি সিরিজের মিসাইলগুলো রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে এপিজে আব্দুল কালামের মতো বিজ্ঞানীদের সারা জীবনের সাধনা আর রাষ্ট্রের নিরবিচ্ছিন্ন সমর্থন। তারা যখন প্রথম দিকে মিসাইল প্রজেক্ট শুরু করেছিল, তখন ওয়েস্টার্ন দেশগুলো অনেক বাধা দিয়েছিল, টেকনোলজি দিতে চায়নি। কিন্তু ভারত দমে না গিয়ে নিজেরাই নিজেদের টেকনোলজি ডেভেলপ করেছে। আমাদেরও সেই একই পথ ধরতে হবে। দেশীয় প্রযুক্তিতে নিজস্ব বিজ্ঞানীদের দিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সাহস দেখাতে হবে। যে দেশের সাধারণ মানুষ নিজেদের পকেটের টাকায় প্রতিরক্ষা টেকনোলজি নিয়ে কাজ করতে চায়, সেই দেশ কেন পিছিয়ে থাকবে? রাষ্ট্রের উচিত তরুণ মেধাবীদের খুঁজে বের করে তাদের হাতে পর্যাপ্ত ফান্ডিং তুলে দেওয়া। সেনাবাহিনীর উচিত নিজস্ব গবেষণা এবং উন্নয়ন উইংকে আরও শক্তিশালী করা। বিদেশ থেকে কোটি কোটি ডলার খরচ করে রেডিমেড অস্ত্র কেনার পাশাপাশি সেই বাজেটের একটা অংশ দেশীয় গবেষণায় ইনভেস্ট করা। তা না হলে আগামী 10 বা 20 বছর পর যখন ভারত বা অন্য কোনো দেশ হয়তো স্পেস ওয়েপন বা আরও শক্তিশালী কোনো অস্ত্রের পরীক্ষা চালাবে, আমরা তখনও আকাশের দিকে তাকিয়ে থাকব আর অবাক হয়ে ভাবব, আরে ওটা কি, কোনো তারা খসে পড়ল নাকি? এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।